আপনারা দেখছেন একুশে টেলিভিশন। আমন্ত্রণ ২১ রাতে। গণ অভ্যুত্থানের যে মানুষগুলো নিহত হয়েছেন, ছাত্র এবং জনতা, তাদেরকে যে সাহায্য দেওয়া হলো এবং যারা আহত হয়েছেন তাদের সাহায্য সহ আমরা জানি যে ১০০ কোটি টাকা অনুদান দেওয়া হয়েছে সরকারের পক্ষ থেকে, প্রধান উপদেষ্টা ত্রাণ তহবিল থেকে। কিন্তু এই সাহায্য আসলে কতটা যৌক্তিক, তাদের জন্য আর কী করার রয়েছে? আমরা বর্তমান সরকারের প্রধান এবং প্রথম যে কাজটি হওয়ার কথা ছিল সেখান থেকে তারা দূরে সরে আছে কিনা, এসব বিষয় নিয়ে কথা বলবো। এসব বিষয় আলোচনার জন্য আমাদের ২১-এর স্টুডিওতে আজ উপস্থিত রয়েছেন এবি পার্টির যুগ্ম সদস্য সচিব ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক মোহাম্মদ আব্দুল হান্নান মাসুদ। আমি ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ, আপনার কি মনে হয় যে যেটা আমি বলছিলাম, এই সরকারের প্রথম এবং প্রধান কাজ কোনটা হওয়া উচিত, সেই প্রশ্নের উত্তর আপনি কি বলবেন? এটা তো আমি বারবার বলেছি যে আমরা আশা করেছিলাম যে সরকার শপথ নেবার পরে ৮ তারিখের পরে প্রথম যে কমিশনটা গঠিত হওয়া প্রয়োজন ছিল ১-২ দিনের মধ্যে, সেটা হচ্ছে যে বাংলাদেশের ইতিহাসের যে নৃশংসতম গণহত্যা হয়ে গেল, এই গণহত্যার তদন্ত কমিশন। এবং এই তদন্ত কমিশনের একটা রূপরেখাও আমরা বিভিন্ন সময় পাবলিকলি বলেছি যেটা কীরকম হতে পারে। কারণ আমরা অনেক সময় দেখেছি যে বিভিন্ন তদন্ত কমিশন গোপনে গোপনে কাজ করে, গোপনে গোপনে প্রতিবেদন দেয়, এটা আর আলোর মুখ দেখে না। আপনারা যারা সাংবাদিকতা করেছেন আপনারা দেখেছেন এগুলো। তো এই জন্য আমরা বারবারই বলার পরেও দেখতে পাচ্ছি যে ৬ সপ্তাহের মতো পেরিয়ে যাচ্ছে এবং যেহেতু এটার সাথে অনেক ডিএনএ স্যাম্পলিং এবং ফরেন্সিক এভিডেন্স সংরক্ষণ করবার একটা বিষয় আছে বিচারের স্বার্থে, এই জিনিসগুলো যত সময় যাবে তত বেশি হারিয়ে যাবে এবং পরবর্তীতে আপনি আসল যারা ক্রিমিনাল আছে তাদেরকে আপনি বিচারের মুখোমুখি করতে পারবেন না। তাই আমরা এখনও বলছি, আজকেও বলছি যে ইমিডিয়েটলি আপনারা একটা গণ তদন্ত কমিশন তৈরি করেন। জুলাই আগস্টে কী পরিমাণ মানুষ খুন হয়েছে, আহত হয়েছে, পঙ্গু হয়ে গেছে, অন্ধ হয়ে গেছে, কাদের চিকিৎসা দরকার এবং কাদের লাইফলং সাপোর্ট দরকার। তো সেই বাস্তবতাগুলো যদি আপনি একটা অফিসিয়াল জায়গাতে না আনেন সেটা স্বীকৃত হবে না। এখন যেটা সরকার করে দিয়েছে সেটা হচ্ছে স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীনে একটা উপকমিটির মতো করে দিয়েছে, যারা ছাত্র আন্দোলন সংশ্লিষ্ট ছিলেন তাদেরকে দিয়ে। অবশ্যই তারা স্বেচ্ছাসেবক হিসাবে ভালো কাজ করতে পারে, কিন্তু তারা তো রাষ্ট্র না। রাষ্ট্রের যে টোটাল ফ্যাসিলিটি এনশিওর করবার জায়গাটা, সেটা একটা বড় কমিশন করে দিতে হবে। এবং সেক্ষেত্রে আমি বারবার বলেছি যে একজন বিচারপতি নেতৃত্বেটা হওয়া দরকার, যেখানে সাবেক পুলিশ কর্মকর্তা, সাবেক সেনা কর্মকর্তা, ডাক্তার, আইনজীবী, ফরেন্সিক এভিডেন্স এক্সপার্ট যারা আছেন, নারী, সবাইকে মিলায় একটা গণতদন্ত কমিশন করা দরকার। এবং সেটা সংসদ ভবনের যে স্ট্যান্ডিং কমিটিগুলো আছে এখানে বড় আকারে করাটা ভালো এবং সেটা উন্মুক্ত হইতে হবে, বিটিভিতে লাইভ সম্প্রচারিত হতে হবে কংগ্রেশনাল হিয়ারিংয়ের মডেলে। তাহলে মানুষ জানবে যে কোথায় কি ঘটনা ঘটেছে, যেই ঘটনাগুলো সবাই গণমাধ্যমে আসে নাই। কারণ অধিকাংশ মৃত্যুর খবর, এই মৃত্যুর যে গল্পগুলো, এগুলো গণমাধ্যম কাভার করে নাই বিকজ অফ দ্য ফ্যাসিবাদী শাসন ব্যবস্থার মধ্যে যে গণমাধ্যম অপারেট করেছে। কিন্তু এটা থাকলে যেটা হবে, সেটা একটা সুযোগ তৈরি হবে এবং ওখান থেকে এই তদন্ত কমিশন যেটা করতে পারবে, কোনো বিষয় আছে আপনার শুধু ক্ষতিপূরণ দরকার, সেটা জুলাই আগস্ট ফাউন্ডেশনে পাঠিয়ে দিবে, রেফার করে দেবে। কোনোটাতে দরকার যে ফার্দার ইনভেস্টিগেশন দরকার, সিআইডিকে দিয়ে দিবে, পিবিআইকে রেফার করে দেবে, ডিবিকে দিয়ে দিবে, অথবা হচ্ছে আইসিটিতে রেফার করে দেবে যে এটার মামলা করার প্রস্তুতি নেওয়া হোক। তো এই যে কাজগুলোর একটা ডিভিশন অফ ওয়ার্ক দরকার একটা সেন্ট্রাল জায়গা থেকে, সেই জায়গাটা হচ্ছে না। গণকবরের কথা আসছে ইতিমধ্যে, আপনার রায়েরবাজার বুদ্ধিজীবী গোরস্থানে এবং জুরাইনে আঞ্জুমান মফিদুল ইসলাম অনেক নাম না জানা মানুষকে দাফন করেছে জুলাই আগস্টে। এই মানুষগুলো লাশগুলো কোথায় দাফন হয়েছে, কতজন, তাদের শরীরের তো স্যাম্পলিং করতে হবে। অনেক পরিবার লাশ খুঁজছে, পাচ্ছে না, মর্গে মর্গে দৌড়াচ্ছে। কোন কোন মেডিকেল কলেজে কতগুলো মর্গে লাশ ছিল, কোথায় এগুলো চলে গেছে। মেডিকেল রেকর্ড ধ্বংস করে ফেলার জন্য বলা হয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে তখন, এবং বিভিন্ন ভুল তথ্য দেওয়া হয়েছে। থানাগুলো ভুল মুচলেখা দিতে বাধ্য করেছে পরিবারগুলোকে যে এই মুচলেখা দিতে হবে, মামলা করবে না, অভিযোগ করবে না, এই মর্মে লাশ দিয়েছে। তো এই টোটাল ঘটনাটা তো একটা ২০-৩০-৫০ জনের ছাত্রদের পক্ষে একটা সমন্বয় করে এটা কাজটা করা সম্ভব না। এটা পুরো রাষ্ট্রকে এই কাজটা করতে হবে।
এটা যত দিন যাচ্ছে আমরা মনে হচ্ছে যে এটা যেন কেমন আমরা মানে সেকেন্ডারি করে ফেলছি। এটা একটা প্রাইম ইম্পর্টেন্স। 1.5 মাস পরে এসেও আপনারা দাবি তুলছেন, 1.5 মাস পরে এসেও কেন দাবি তুলতে হবে? কেন সরকারের পক্ষ থেকে এটিকে প্রায়োরিটি দেওয়া হয়নি? সমস্যা কোথায়? আমরা তো বলছি যে আমরা সরকারকে সহযোগিতা করতে চাই, সাধারণ মানুষের সমর্থন রয়েছে, কিন্তু এই জায়গা থেকে কি আপনার মনে হয় যে একটা উদাসীনতা কাজ করছে অন্তর্বর্তীকালীন সরকারের? আমার কাছে দুটা ব্যাখ্যা হতে পারে আর কি। একটা হচ্ছে যে সরকারের দায়িত্ব যারা নিয়েছেন তারা কাজের ভলিউম এবং প্রেশার সম্পর্কে কখনো অবগত ছিলেন না। তো ওনারা দায়িত্ব নেবার পরে বুঝতে পারছেন যেহেতু রাষ্ট্রের প্রত্যেকটা প্রতিষ্ঠান ভেঙে গেছে, তারা আসলে প্রায়োরিটাইজ করতে পারছেন না যে আনসার বিদ্রোহ সামলাবেন, শ্রমিক বিদ্রোহ সামলাবেন, বেতন দিবেন, ব্যাংক খুলে দেবেন, পুলিশ ঠিক করবেন, সেনাবাহিনীতে ট্রান্সফার করবেন, সচিবালয়ের অরাজকতা দূর করবেন, পুলিশের কাকে সরাবেন, কাকে কোথায় পোস্টিং দিবেন, মানে কি করবেন, অর্থনীতির নাজুক অবস্থা চলছে। তো সব কিছু মিলিয়ে যেহেতু রাষ্ট্রকে 16 বছরে ভেঙে দেওয়া হয়েছে কাঠামোগতভাবে, তারা আসলে প্রায়োরিটাইজও করতে পারছেন না, হ্যান্ডেলও করতে পারছেন না। দ্বিতীয় যুক্তি যেটা আমি দেখতে পাচ্ছি ব্যাখ্যা, সেটা হচ্ছে তারা আমলাদের দ্বারা মিসলেড হচ্ছেন। আমরা বারবার বলেছি যে আলী ইমাম মজুমদার সাহেবের মতো একজন বার্ধক্যজনিত রোগে যিনি ভুগতেছেন এবং যিনি ডেমেনশিয়ার রোগী, তার জন্য আমাদের দোয়া শুভকামনা সব আছে, কিন্তু রাষ্ট্রীয় কাজের করবার জন্য তিনি তো ফিট না। ইভেন এমন ঘটনা আমি শুনেছি, কথা বলবার 30 মিনিট পরে তিনি বলছেন আপনি কে? কি আশ্চর্য ব্যাপার! তো এখন এরকম একজন বয়োজ্যেষ্ঠ মানুষকে আপনি এই প্রোটোকলে দিচ্ছেন, রাষ্ট্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রোটোকল, অ্যাডভাইজারের রোলে আছে এবং সে হচ্ছে টোটাল সিভিল অ্যাডমিনিস্ট্রেশনে লুক আফটার করবার দায়িত্ব। তার অধীনে আছে হচ্ছে প্রাইম মিনিস্টারের অফিসের যে ডিজি ছিল আহসান হাবিব কিবরিয়া সিদ্দিকী সাম্বডি, সে হাসিনার সাথে একটা ডিপার্টমেন্টে ডিজি হিসাবে 8 থেকে 10 বছর কাজ করেছে, যেটা সার্ভিস রুলের মধ্যে পড়ে না, 2-3 বছরের বেশি তো থাকার কথা না। তাহলে সে হাসিনা রেজিমের কতটা ক্লোজ এবং বিশ্বস্ত মানুষ, এবং সে সহ টোটাল জনপ্রশাসনের যে আমলারা ছিল তারা বিভিন্ন জায়গায় জায়গায় মিসলেড করছে, তথ্য গোপন করছে, প্রায়োরিটাইজ করছে না, এবং রাইট কাজটা যে অ্যাডভাইস দিয়ে করার কথা, রাষ্ট্রকে এবং সরকারকে হেল্প করার কথা, এইটা তারা করছে না। এই দুইটার ঘাটতি আমরা চরমভাবে দেখতে পাচ্ছি। আমার একটু প্রশ্ন, একই প্রশ্ন হান্নান আপনার কাছে, যে আপনার কি মনে হয় যে হাজারো মানুষের রক্তের উপর দিয়ে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রতিষ্ঠা, তারা তাদের অবশ্যই অনেক ধরনের কাজ রয়েছে, কিন্তু মূল যে কাজ যেটি শহীদদের পরিবার কিংবা আহতদের পরিবার দাবি করে, ক্লেম করতেই পারে, সেই কাজটি থেকে তারা উদাসীনতার পরিচয় দিচ্ছে, এমনটা কি মনে হয় কিনা? ধন্যবাদ ফুয়াদ ভাইকে। আপনি আমাকে একা ডেকে এনে ফুয়াদ ভাই সামনে বসিয়ে দিয়েছেন, কথা বলতেও আমার অনেক কিছু ভাবতে হবে। একা ফিল করছেন কেন? কারণ ফুয়াদ ভাইয়ের মতো ইন্টেলেকচুয়াল মানুষের কথার, আপনারা কম ইন্টেলেকচুয়াল নয়, আপনারা তো একটা কথার বিপরীতে কথা বলা, এটা খুবই টাফ আমাদের জন্য। যাই হোক, একটা বিষয় হচ্ছে আপনি বলছেন যে হচ্ছে ছাত্র জনতার রক্তের উপর দিয়ে এই অন্তর্বর্তী সরকারের প্রতিষ্ঠা। আমরা আসলে বিষয়টা এভাবে না দেখে আমরা বলতে পারি হচ্ছে নতুন একটা রাষ্ট্র ব্যবস্থার প্রতিষ্ঠা বা সরকার ব্যবস্থার প্রতিষ্ঠা, এবং হচ্ছে ওনারা কেউই মানে হচ্ছে এখানে আসতে চান নাই, অধিকাংশই ওনাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে, এনে দেওয়া হয়েছে। আসলে কি জোর করে দায়িত্ব দেওয়া হয়েছে? অনেক ক্ষেত্রে অনেকে এভাবে দেওয়া হয়েছে, কেউ রাজি হয়েছে বলার পরে যে আপনাকে রাখতে চাই, কেউ তো আর আবেদন করে নাই যে আমাকে রাখেন ভাইয়া নেই। হয়তো একটা লিস্ট তৈরি হয়েছে, সেই লিস্টের নাম ঘোষণার সঙ্গে সঙ্গে শপথ অনেকে নিয়েছেন, কিন্তু রাজি নন এমন কি কেউ ছিলেন? হ্যাঁ, প্রথমত ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবও প্রথম ধাপে রাজি ছিলেন, তার কথা আলাদা অবশ্যই। এরকম আরো কয়েকজন ছিলেন। মানে ওনাদেরকে মূলত হচ্ছে একটা লিস্ট করে, অনেকগুলো লিস্ট থেকে বাছাই করে ওনাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে। এখন বিষয়টা হচ্ছে ওনাদের দায়িত্বের মধ্যে এসে ওনারা প্রথমে প্রায়োরিটি দিতে গিয়ে রাষ্ট্রকে প্রায়োরিটি দেওয়াটা হচ্ছে সবচেয়ে বড় বিষয়। পাশাপাশি হচ্ছে এই নতুন রাষ্ট্রীয় বন্দোবস্ত যেটা তৈরি হয়েছে, কিছুটা হোক, সেই বন্দোবস্ত যাদের রক্তের উপর দিয়ে তৈরি হয়েছে, যাদের মাধ্যমে মূলত এই ধরনের ওনাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে, যাদের রক্তের উপর ভিত্তি করে, তাদের প্রতি, তাদের শহীদদেরকে, আহতদেরকে নিয়ে আরো দ্রুত কাজ করা দরকার ছিল, যেটা ওনারা করতে পারেন নাই। এই ক্ষেত্রে অবশ্যই আমরা সমালোচনা করব। না পারার কারণ কি? কোনো যৌক্তিক কারণ আছে আপনার দৃষ্টিতে? আসলে হচ্ছে সরকারই বলতে পারবে, যারা মন্ত্রণালয়গুলোতে আছে
যে হচ্ছে না পারার যৌক্তিক কারণ কি, কেন এখন আচ্ছা, এটা কি খুব কঠিন ছিল? এই প্রশ্ন নিয়ে বারবার করে যারা মিসিং হয়েছেন, আমি এখনো মিসিং বলবো যেহেতু অনেকের খোঁজ পাওয়া যাচ্ছে না, যারা নিহত হয়েছেন সঠিক পরিসংখ্যানটা এখনো জানা যাচ্ছে না। শুরুতে জানা গেল 800 মতন, তারপরে 823, তারপরে 1000, এখন শোনা যাচ্ছে 1423। নিশ্চয়ই এটি আরো বাড়তে পারে, কিন্তু এই 1.5 মাস কেন? এটা তো এক সপ্তাহের বিষয় না, এটা তো একদিন বা 2 দিনের বিষয়। সম্ভবত যদি একটা হটলাইন করা হতো, একটা হটলাইন নাম্বার দিয়ে প্রতিটি টেলিভিশনের স্কলে এবং পত্রিকায় বিজ্ঞাপন দেওয়া হতো যে যাদের পরিবারের সদস্য মিসিং তারা এই নম্বরে যোগাযোগ করুন, সেক্ষেত্রে কাজটা কি খুব জটিল মনে হচ্ছে আপনার কাছে? দেখেন, আমার আর আপনার জায়গা থেকে খুবই সহজ, আমি আপনার মন্তব্য জানছি যেহেতু আপনারা ছাত্র আন্দোলন। আমারও মনে হচ্ছে যে হচ্ছে খুবই সহজ ছিল, কিন্তু আবার আমি অনেক ক্ষেত্র বিবেচনা হচ্ছে অতটা সহজ ছিল না। কারণ আমরা বিভিন্ন জায়গায় গিয়েছি, বিভিন্ন জন থেকে অনেকে জানেই না, তার মানে হচ্ছে যেমন আমাদের, আমি একটা উদাহরণ দিতে গেলে আমাদের এলাকা থেকে একজন বাড়ি থেকে বের হয়ে গিয়েছে রাগ করে, এরপর তার সে যোগাযোগ নেই, এমনিতেই যোগাযোগ নেই, তার কোমর উপর দিয়ে গাড়ি চালিয়ে দিয়েছে, সবাই ভাবছে যে সে মারা গেছে, কোথায় আছে না আছে এটাই জানা নেই। নিউজগুলো তারা এইভাবে দেখে, যারা আহত আছে তারা মোটামুটি বা হচ্ছে যারা শহীদ হয়েছে তারা কিন্তু এই ইনফরমেশনগুলো সরাসরি অফিসে পৌঁছাচ্ছে, গভর্নমেন্ট অফিসে। সেখান থেকে ডাটা কালেক্ট করতে কেন এত দেরি হচ্ছে আমি সেটা বুঝতে পারতেছি না। কোন ধরনের সমন্বয়হীনতা কাজ করতেছে? আপনার একটা সরকার ব্যবস্থা যত দ্রুত, বিপ্লবী সরকার ব্যবস্থা যত দ্রুত রিয়েক্ট করার দরকার, আমাদের অন্তর্বর্তীকালীন সরকারটা মনে বিপ্লবী সরকার হিসেবে আমার মনে হচ্ছে যে অত দ্রুত রিয়েক্ট করতে পারছে না। এই দুর্বলতাগুলো আসলে অতি দ্রুত চিহ্নিত করতে হবে, কেন হচ্ছে পারছে না। এবং যেহেতু আহতদেরকে কেন হচ্ছে 1.5 মাস পরে যমুনার সামনে গিয়ে তাদের চিকিৎসার জন্য দাবি জানাতে হচ্ছে, এটার জন্য তো আমার স্বাস্থ্য মন্ত্রণালয় যিনি আছেন তাকে প্রথমে ক্ষমা চাওয়া উচিত, যে আমি এতদিনে প্রায়োরিটি লিস্ট তৈরি করতে পারিনি, কাদেরকে দেশে চিকিৎসা হবে, কাদের বিদেশে চিকিৎসা হবে। কিন্তু আমি স্বাস্থ্য উপদেষ্টার তো কথা শুনছি না, এবং তাকে যে জবাবদিহিতার আওতায় আনতে হবে বা তাকে জিজ্ঞাসা করতে হবে কেন হয় এগুলা। এখন যদি স্বাস্থ্য মন্ত্রণালয় যদি সুপারিশ করতো যে হচ্ছে আমার পক্ষে সম্ভব না, যে উপকমিটি দিয়েছেন আমি পারতেছি না, আপনারা কমিশন করে দেন, কথাগুলো যখন মারতে গেছে অনেক কথাগুলো কিন্তু পৌঁছায় না। আমি সাহায্যের বিষয়টি যখন তুললেন তখন আপনার কাছে আমার প্রশ্ন, যেই সাহায্য দেওয়া হয়েছে আর্থিক সহযোগিতা প্রধান উপদেষ্টা ত্রাণ তহবিল থেকে 100 কোটি টাকা দেওয়া হয়েছে, আপনার কি মনে হয় যে এটা যথেষ্ট, বা আপনারা কি সন্তুষ্টি প্রকাশ করেছেন বা একমত প্রকাশ করেছেন? মানে কিসের বিনিময়ে আমরা যথেষ্ট বলবো? কোনো রক্তের কি বিনিময় হয়? সেটা তো হয় না, তারপর আমরা সাময়িকভাবে যেটা আমরা মনে করি যে দেওয়া উচিত। যথেষ্ট তো নাই, মানে হচ্ছে এটা যথেষ্টের কাছাকাছিও না। তবে যেহেতু এটা ধাপে ধাপে হবে, একসাথেই সবকিছু তো একসাথে দিয়ে দিবে না, প্রতিটা ধাপে একটা ফাউন্ডেশন আছে, সে ফাউন্ডেশন থেকে এখন আর্থিক সহায়তা দিবে, তারপর আবারও যে আরেকবার আর্থিক সহায়তা দিবে না, এমনটা তো না। এখন যেই ফান্ডটা আসছে সেই ফান্ডটাকে কিভাবে বন্টন করা হবে সেই কথাটা বলা হয়েছে। পাশাপাশি হচ্ছে সামনে তাদের চাকরির পুনর্বাসনের ব্যবস্থা করা। জি, পুনর্বাসন চাকরির বিষয়ে আমি আসছি, আমি একটু হিসাবটা মিলাই। 100 কোটি টাকা দেওয়া হয়েছে, এ পর্যন্ত আহত কতজন? 22,000-এর মতন আমরা শুনতে পাচ্ছি। গুরুতর, সবাইকে গুরুতর আহত আপনাদের হিসাবে এখন পর্যন্ত আহত অবস্থায় আছে 22,000 ব্যক্তি। আমি ধরে নিলাম যে তারা এই 22,000 এর বাইরে নাই, আমি 22,000 ধরে নিলাম। আচ্ছা, নিহত 1423, 100 কোটি টাকা দেওয়া হয়েছে, বলা হচ্ছে যে নিহতদের 5 লাখ টাকা এবং আহতদেরকে 1 লাখ টাকা করে দেওয়া হবে। এবং সেই জায়গাটিতে যদি হিসাবটা আমরা এভাবে করি যে 1423 জনকে যদি 5 লাখ টাকা করে দেওয়া হয় তাদেরকে দিতে হবে 71 কোটি টাকা, আর আহতদেরকে যদি 1 লাখ টাকা করে দেওয়া হয়, 1 লাখ টাকা ইন্টু 22,000, তার মানে কি দাঁড়ায়? 22,000 লাখ টাকা, তাই না? মানে 2,500 কোটি টাকার মতন বা 2,200 কোটি টাকার মতন। তাহলে 100 কোটি টাকা দিয়ে কি হবে? আমি সরকারি হিসাবটাই ধরলাম, 1 লাখ টাকা আহত এবং নিহতদের 5 লাখ টাকা, সেখানে তো এই হিসাবেই আসছে 3,000 কোটি টাকা বা 2,500 কোটি টাকা। 100 কোটি টাকাতে কি হিসাব? দেখেন, আসলে হচ্ছে ফান্ডটা বলা হচ্ছে যে হচ্ছে এই ফান্ড প্রথম শুরু হয়েছে 100 কোটি টাকা দিয়ে। তো এই ফান্ডে তো হচ্ছে বিভিন্ন বৈদেশিক সহযোগিতা আসবে, দেশীয় বিভিন্ন সহযোগিতা আসবে, এটা তো বাড়বেই। এখন আমাদের কাছে যে ইনফরমেশনটা আছে, প্রথম দিন এই ফাউন্ডেশনের উদ্বোধন হয়েছে 100 কোটি টাকা ফান্ডিং দিয়ে, ফান্ডিং তো বাড়বেই। তো এইখানে তখন তো সবাই
ফান্ডিং হয়তো এখনো অনেক বাড়ছে, বাড়ারই কথা, সেই 100 কোটির মধ্যে তো পড়েনি। তো সেখান থেকেই মূলত হচ্ছে সকলের মধ্যে বন্টন করা হবে। পরবর্তীতে কি আসবে না আসবে পরের কথা, এখন যেটি দেওয়া হয়েছে সেটি না 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 দেওয়া হয়নি, আপনি এখনো দেওয়া হয়নি, মানে ঘোষণা যেটি দেওয়া হয়েছে বলছে দেওয়া হবে। এবং আপনি যে 100 কোটি টাকার কথা বলতেছেন, এটা হচ্ছে উদ্বোধনী দিনে, যে দিন হচ্ছে আপনার ফাউন্ডেশন শুরু হয়, সেই দিন 100 কোটি টাকা রাষ্ট্রীয় তহবিল থেকে দেওয়া হয়েছে। বিদেশি সংস্থা থেকে নেওয়া হবে, সবকিছু বিদেশিরা সহযোগিতা করবে, দেশীয় বিভিন্ন প্রতিষ্ঠান সহযোগিতা করবে, সব মিলিয়ে ব্যক্তিরা চাইলেও সহযোগিতা করতে পারবে, এখানে দিতে পারবে। টার্গেট কি আছে যে আহতদেরকে কত টাকা ফাইনালি দেওয়া হবে বা কত টাকার একটা হিসাবে তাদেরকে একটা বুঝ দেওয়া হবে, এরকম কিছু কোনো টার্গেট কি আছে? দেখেন, আমাদের একটা সমস্যা হচ্ছে কি, মানে হচ্ছে দীর্ঘ সময় ধরে একটা ফ্যাসিবাদী শাসন ব্যবস্থা চলার কারণে আপনারা মানে হচ্ছে ওখানে বসেও মানে হচ্ছে আমাদেরকে মানে হচ্ছে দলীয় লোকদেরকে যেমন সরকারের অংশ মনে করতেন, এখন আপনাদের দায়িত্বশীলতার জায়গা থেকে আমি আমার কথাটা বলতেছি। আপনি হচ্ছে সরকার একটা জুলাই ফাউন্ডেশন যেটা হয়েছে সরকার জায়গা থেকে, সরকার প্রধান এটার প্রধান, তো ওই জায়গায় আপনি আমাকে মনে হচ্ছে এরকম কি কোনো চিন্তা ভাবনা আছে কত টার্গেট হবে? তো সেটা আমি তাহলে তো আলোচনাটা তাহলে ব্যারিস্টার ফুয়াদকেও কি আমি একই ধরনের প্রশ্ন করছি, তাকেও আমি সরকারের পার্ট মনে করছি? না না, তার কাছেও তো আমাকে একই ধরনের প্রশ্ন ছিল যে কোনো ধরনের উদাসীনতা এখানে রয়েছে কিনা বা যথেষ্ট গুরুত্ব দেওয়া হচ্ছে কিনা। উদাসীনতা রয়েছে কিনা সেই কথা নিয়ে আমিও আলোচনা করতে পারি, কিন্তু হচ্ছে আপনার কেমন টার্গেট আছে, কত টাকা পর্যন্ত জানেন কিনা, যেহেতু আপনাদের সঙ্গে একটা যোগাযোগ আছে সরকার, আমাদের আসলে হচ্ছে জানার সুযোগ নেই, কারণ সরকারের নীতি আমরা হচ্ছে সরকারি কোনো বিষয়ে হস্তক্ষেপ কখনো করি না। এমনকি হচ্ছে কোন একজন ইউনো অফিসে গিয়েও মানে হচ্ছে আমাদের কোনো একটা সুপারিশ করতে বললো আমরা সেটাও করি না। এই কারণে অনেকে আমাদের, কারণ আমরা চাই হচ্ছে প্রশাসন, সরকার ব্যবস্থা তাদের মতো করে, আমি আপনার কাছে আবার যখন আমাদেরকে জানানোর মনে করবে, পাবলিক করার মনে করবে, তখন আমরাও জানবো। আমরা একদম সাধারণ হয়ে থাকতে চাচ্ছি। সাধারণ হয়ে থাকতে চাচ্ছেন, আচ্ছা এই জায়গাটাতে আমি আসবো। ব্যারিস্টার ফুয়াদ, আপনার কাছে ঠিক একই প্রশ্নগুলো, মানে সরকারের আসলে কোনো গোছানো চিন্তা ভাবনা আছে কিনা, বা কি করা উচিত, আহত এবং নিহতদের জন্য কি পরিমাণ টাকা নির্ধারণ করা উচিত সাহায্য হিসাবে বা নিহতদের পরিবারের উদ্দেশ্যে, এই বিষয়ে কি আপনার নিজস্ব কোনো চিন্তা ভাবনা আছে কিনা? প্রথম হচ্ছে যে রাষ্ট্রের জায়গা থেকে আপনার মানে আহত এবং নিহতর ডেফিনেশন ঠিক করতে হবে, কারা আহত কারা নিহত। বাংলাদেশ কিন্তু একটা জটিল রাষ্ট্র আর কি। আপনার আমরা ৭১-এর মুক্তিযোদ্ধার সংখ্যা নিরূপণ করবার যে অভিজ্ঞতা আমাদের মধ্যে আছে, যে আপনার আমার মুক্তিযোদ্ধা উপদেষ্টা যিনি এখন আছেন, তিনি কয়েকজন মুক্তিযোদ্ধাকে কয়েকদিন আগে বলেছেন যে শহীদ পরিবার হিসাবে ভাতা নেয় ১১,৫০০-এর মতো। তাহলে যে বলা হচ্ছে ৩০ লক্ষ শহীদ, এই ৩০ লক্ষ নাম তালিকাটা কোথায়? ৩০,০০০-এরও তো নাম তালিকা নাই, ৩ লাখেরও তো নাই, আমরা জানি না, বেশিও তো হইতে পারে। তাহলে শহীদ পরিবার হচ্ছে আপনার ভাতা নিচ্ছে রাষ্ট্র থেকে ১১,৫০০, আপনি রাজনৈতিক বক্তব্যে বলছেন ৩০ লক্ষ লোক মারা গেছে। আমরা রিপিটেডলি দেখেছি যে মুক্তিযোদ্ধা কে এইটাই এখনো ডিফাইন করা হয় নাই, কিন্তু আপনি ভাতা দিয়ে দিচ্ছেন। আমার বাবা মুক্তিযোদ্ধা কমান্ডার ছিলেন, বেস কমান্ডার ছিলেন। উনি বলেছেন ওনার ইউনিটে যোদ্ধা ছিল ১৯ জন, এবং ১৯ জনের ভিতরে যিনি রান্না করত, অস্ত্র পাহারা দিত, বাচ্চা ছেলে দেখাশোনা করতো, একটু বাজারঘাট করতো, সেও আছে। সেই ইউনিট থেকে এখন মুক্তিযোদ্ধা ভাতা নেয় ৭২ জন। তাহলে বাকি এই যে বায়বীয় মুক্তিযোদ্ধা তৈরি করবার সমস্যা সংকটে যে আমরা আসছি, যে কত মুক্তিযোদ্ধা ৬০,০০০ ৭০,০০০ হয়তো লোক যুদ্ধ করেছে, ভাতা নিচ্ছে প্রায় ২.৫ লাখ, ২.৫ লাখেরও বেশি, ২,৩০,০০০ হ্যাঁ এরকম বেড়ে কমে এরকম আর কি। এখন এটা সমস্যাটা হয়েছে কোথায়? কারণ রাষ্ট্র যারা পরিচালনা করেছেন তারা কখনো আন্তরিকভাবে এটাকে মানে সমাধান করতে চান নাই। কে মুক্তিযোদ্ধা, এটা তো একটা বয়স, একটা সিলিং দিতে হবে। তো তারপরে হচ্ছে যে কি কি কাজের মধ্য দিয়ে আপনি তাকে মুক্তিযোদ্ধা হিসেবে ডিফাইন করবেন। একই কাজ বাংলাদেশেও জুলাই আগস্টের যে বিপ্লব হয়েছে, গণ অভ্যুত্থান হয়েছে, তাদেরকে করতে হবে। যে আহত কে, নিহত কে, এইটা কোন ফর্মে নিহত হয়েছে। যেমন ধরেন জুলাই আগস্টে তো গাড়ি অ্যাক্সিডেন্টেও শত শত মানুষ মারা গেছে, শত শত মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট হয়েছে। তাহলে বাংলাদেশের যে জাতি চরিত্র সম্পর্কে আমরা জানি, সে তো একটা সার্টিফিকেট নিয়ে জুলাই ফাউন্ডেশনে জমা দিয়ে ১ লাখ টাকা নেওয়ার চেষ্টা করবে। একই সময় তাও তো হয়, অনেকে তো ভুয়া ভাবেই আবেদন করবে। হ্যাঁ, সেটা হতে পারে, হয়তো অ্যাক্সিডেন্টও করে নাই, সিম্পলি হয়তো একটা সার্টিফিকেট নিয়ে নিবে। তাহলে প্রশ্ন হচ্ছে যে বাংলাদেশের যে অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতাকে আমরা রেখে সামনে বলছি যে এই যে একটা বড় ঘটনা ঘটে গেল,
এইটার একটা জাতীয় দায় তৈরি হয়েছে, এটাকে আর্কাইভ করা, এটার ঘটনাগুলোকে লিখে রাখা। তাই আমি মনে করি ফাউন্ডেশন করাটা একটা ভালো কাজ, ভালো উদ্যোগ, কিন্তু এটারও আগে যেটা দরকার ছিল সেটা হচ্ছে তদন্ত কমিশন। ওই কমিশন ডিফাইন করে দিত যে জুলাই আগস্টের বিপ্লবী কারা, এই আন্দোলনে সংগ্রামে অংশগ্রহণ করেছে, সে কে। ধরেন আমি দুটো ছবি তুললাম 5 তারিখে, ওই ছবি তুলতে গিয়ে আমি রিক্সা থেকে পড়ে গেলাম, তা আমি তো 5 তারিখে আহত হয়েছি, তাহলে কি আমিও এই ভাতার মধ্যে পড়ব? আমি ধরেন অনেক সাংবাদিকের গাড়ি ভেঙে গেছে, আপনার রং জায়গাতে পড়েছে, তাহলে ওই সাংবাদিক এবং গাড়ির ক্ষতিপূরণ কি জুলাই ফাউন্ডেশন দেবে? তাহলে প্রশ্ন হচ্ছে এই প্রশ্নগুলো আসবে, এই কমপ্লেক্সিটিগুলো ডেভেলপ করবে, কারণ যেহেতু এটার সাথে টাকার সম্পর্ক জড়িয়ে আছে। এই জন্যই হচ্ছে লার্জ স্কেলে তদন্ত কমিশন করতে হবে, ডিফাইন করতে হবে, প্রোটোকল তৈরি করতে হবে, কে কে এটা অন্তর্ভুক্ত হবেন, হবেন না, কি কি তথ্য প্রমাণের উপরে ভিত্তি করে হবেন, হবেন না। হওয়ার পরে প্রশ্ন আসবে হচ্ছে ক্ষতিপূরণ, পুনর্বাসন। এখন বাংলাদেশে যেটা বারবার দেখেছি, আপনিও দেখেছেন, যে আপনার রোড অ্যাক্সিডেন্ট হইলে ডিসি গিয়ে দেখবেন 25,000, 30,000, 50,000 একটা টাকার একটা চেক হস্তান্তর করে, যেটা খুবই আমার কাছে অভদ্র এবং অসম্মানজনক একটা জিনিস মনে হয়েছে। যে আপনি একটা মৃত্যুকে একটা ত্যাগ, এবং এই ত্যাগটা তো শুধু ত্যাগ না, এই মৃত্যুটা তো শুধু মৃত্যু ছিল না, এই মৃত্যুর সাথে একটা চেতনা জড়ায়া ছিল, এই মৃত্যুর সাথে একটা স্বপ্ন ছিল, একটা নতুন বাংলাদেশ গড়বার প্রত্যয় ছিল, এই মৃত্যুর সাথে বাংলাদেশের অতীতের ফ্যাসিবাদকে প্রত্যাখ্যান করবার একটা বক্তব্য ছিল। সেটাকে আপনি শুধুমাত্র 1 লাখ 5 লাখে রূপান্তর করে দিলেন। টাকা দিতে হবে, পুনর্বাসন করতে হবে, কিন্তু এটাকে হচ্ছে বড় দাগে, যেটা আমরা হলোকস্টকে ফলো করতে পারি। হলোকস্ট একটা ভালো এক্সাম্পল না, বাট হলোকস্টকে কেন্দ্র করে পরবর্তী যে মেমোরি যে আর্কাইভ করা হয়েছে, এটা অসাধারণ প্রফেশনালি করা হয়েছে। এবং এই কাজগুলোকে নিয়ে ডায়েরি লেখা, নাটক বানানো, সিনেমা তৈরি করা, টেলিফিল্ম তৈরি করা, প্রত্যেকটা শহীদের তালিকা, তার পরিবারকে ভিডিও ডকুমেন্টেশন করা, সেই গল্পগুলো যদি হারায় যায়, স্যাম্পলিং আর আপনি পরে করতে পারবেন না, পরে আর ক্ষতিপূরণে নিতে পারবেন না। হয়তো ছেলে একজন মারা গেছে, আপনি হয়তো একটা ইন্টারভিউ আছে, পরে সে 2টা ছেলেকে ওখানে যোগ করায় দিবে, কারণ এখানে আর্থসামাজিক বাস্তবতা হতে পারে, অস্বাভাবিক কিছু না। কিন্তু আমাদের প্রশ্ন হচ্ছে, এখন পর্যন্ত যতটুকু জানি যে 1 লাখ দেওয়া হবে না আহতদের পরিবারকে, কিংবা নিহত পরিবারকে 5 লাখ দেওয়া হবে, এটি আপাতত পর্যন্ত এই পর্যন্ত আছে। কিন্তু শেষ পর্যন্ত কোথায় যাবে এই 5 লাখটা? নিহত ক্ষতিপূরণ কোনো কিছু দিয়ে করা সম্ভব নয়, আমরা জানি। কিন্তু তারপরেও তো যেই পরিবারের উপার্জন একজন ব্যক্তি ছিলেন, তিনি তার পরিবারকে পুরোপুরি বহন করতেন, সব আর্থিক নিরাপত্তা কিংবা অন্যান্য সামাজিক নিরাপত্তা যার কাঁধে ছিল, তিনি না থাকলে তার কি পরিমাণ ক্ষতি হতো বা হয়েছে, তার কাছাকাছি একটা হিসাব হতে পারে। সেই জায়গা থেকে আপনার কি মনে হয় যে একজন নিহতর পরিবারকে কত টাকা দেওয়া উচিত এবং আহতের পরিবারকে কি পরিমাণ টাকা দেওয়া উচিত? আমি একটা মডেল আপনার সাথে শেয়ার করতে পারি। একটা বিরতি নিয়ে আসি। এবং হান্নান মাসুদ, আপনার কাছে আমার প্রশ্ন থাকবে যে আপনারা যতই বলেন না কেন যে আপনি সাধারণ মানুষ হিসেবে, ছাত্র হিসেবে দেখছেন বা কিছু বলার থাকলে বলছেন, কিন্তু আপনারাও তো এক হিসাবে সরকারের পার্ট, আপনাদের 2জন প্রতিনিধি রয়েছে সরকারের, এবং আমার মনে হয় একটা ব্রিজ নির্মাণ হয়েছে তাদের মাধ্যমে। সেই জায়গা থেকে তো আপনাদের দাবি দেওয়া বা প্রস্তাবগুলো সরকারের কাছে যেতে পারে, সেই ধরনের প্রস্তাব আপনারা করেছেন কিনা, সেই প্রশ্ন আপনার কাছে থাকবে। দর্শক, একটা ছোট্ট বিরতি, ফিরছে খুব শিগগির। আবারও আমন্ত্রণ 21 রাতে। ব্যারিস্টার হাসানুজ্জামান ফুয়াদ, কি পরিমাণ সাহায্য দেওয়া উচিত, যে প্রশ্নটি আপনার কাছে ছিল? দেখেন, আমি একটা মডেল আপনার সাথে শেয়ার করি দর্শকদের সাথে। একটা হচ্ছে যে ইরানিয়ান রেভলিউশনে যারা শহীদ হয়েছিল 79 সালে, এবং পরবর্তীতে ইরান যুদ্ধে যারা দেশের জন্য শহীদ হয়, অথবা ইরানের পক্ষে যারা বিভিন্ন সময় শহীদ হয়েছে রাষ্ট্রের স্বাধীনতা, সার্বভৌমত্ব, জাতীয় স্বার্থ রক্ষার্থে, তারা বিশ্বাস করে যে শহীদরা জীবিত থাকেন, শহীদরা মরেন না, এটা তাদের বিশ্বাস। তখন তারা তাদের একটা বয়স ঠিক করেন, যে অ্যাভারেজ জাতীয় বয়স কত। বাংলাদেশে ধরেন 69, 72 ধরলেন, তাহলে ধরেন আবু সাইদ, মুগ্ধ এরা মারা গেল 24-25 বছর বয়সে। তাহলে রাষ্ট্র যেটা করতে পারে, এই ফ্যামিলিটাকে একটা পেনশন স্কিমের অধীনে নিয়ে আসবে। তারা 72 বছর বয়স পর্যন্ত বাঁচলে যা পেতেন, তাহলে ধরেন 25 থেকে 72 বছর, ধরেন আরো 50 বছর, 40 বছর, হোয়াটএভার,
তাহলে 44 বছরে তাদের একটা পেনশন স্কিমের মধ্য দিয়ে তাদেরকে পুনর্বাসন করা দরকার। এই আবু সাঈদ কি কোয়ালিটির ছেলে ছিলেন, সে জব মার্কেটে গেলে সর্বোচ্চ কত টাকা ইনকাম করতে পারতেন, এবং এটা দিয়ে তার চাকরির বেতন, বোনাস, পরিবারের দেখভাল করা, ছোট ভাই বোন কয়জন আছেন, আমাদের যদি একটা একান্নবর্তী পরিবার সিস্টেম আছে, সে যদি বড় ভাই হয়ে থাকেন তাহলে ছোট ভাই বোনদের দায়িত্ব নিতেন। এই প্রত্যেকটা বিবেচনাকে সামনে রেখে বাবা মায়ের চিকিৎসা, এটাকে একটা পেনশন এজ পর্যন্ত ক্যারি করবার পুনর্বাসন মেকানিজম দরকার। আমি পার্সোনালি ওয়ান অফ টাকা দেওয়াটাকে খুব অসম্মানজনক মনে করি, এবং এটা ভিক্ষা দেওয়ার মতো মনে হয় মাঝে মধ্যে। আমরা যেভাবে রাস্তায় দেখেন না যে 10 টাকা 20 টাকা দেই, কেন মনে করি ভালো কাজ, গরিব মানুষ, কিন্তু দায়িত্ব নেই না। আমরা কিন্তু কেউ ভিক্ষুকের দায়িত্ব নেই না, কিন্তু গরিব মানুষটাকে টাকা দেই ঠিক, কিন্তু তার দায়িত্ব নেই না। যেই মানুষগুলো রক্ত দিয়ে রাষ্ট্র গড়ে দিয়ে যাওয়ার ফাউন্ডেশন তৈরি করে দিয়েছে, রাষ্ট্রকে তার দায়িত্ব নিতে হবে, শুধু দান সদকা দিয়ে চলবে না। এটা একটা মডেল হইতে পারে। আর একটা মডেল হইতে পারে যে আপনি একটা টাকা কোয়ান্টিফাই করে ফ্যামিলির নামে এফডিআর করে দেবেন, যেটা লোকাল টিএনও এবং লোকাল যারা স্থানীয় গণ্যমান্য ব্যক্তি আছেন, এবং মাথায় রাখতে হবে এমন পরিমাণ টাকা, যে পরিমাণ টাকা দিয়ে তার সংসারটা সাফিসিয়েন্টলি সচ্ছলভাবে মধ্যবিত্তের মতো করে চলতে পারে। এই চলার মাঝখানেও অনেকগুলো বিষয় জড়ায়া যাবে। তার ভিতর একটা হচ্ছে মানসিক স্বাস্থ্যের যে ট্রিটমেন্ট দরকার। এই পরিবারগুলো যে ট্রমার মধ্য দিয়ে গেছে, তাকে আপনার একটা লাইফ লং সাইকিয়াট্রিক ট্রিটমেন্টের মধ্যে নিতে হবে। ছোট ভাই বোনদের পড়ালেখা, বোনদের বিয়ের ব্যবস্থা করা, এগুলো রাষ্ট্রের আয়োজনের মধ্যে থাকতে হবে। সেইটা কোন ফরম্যাটে করবেন এটা আরও আলোচনা, পর্যালোচনার দাবি রাখে। কিন্তু আমি ব্যক্তিগতভাবে মনে করি ফাউন্ডেশন যেটা করেছে সেটা ক্যাশ পেমেন্টে না গিয়ে পুনর্বাসন সম্মানজনকভাবে করা দরকার, যেন ধরে নেওয়া এই মানুষটা যদি আরও 50 বছর বেঁচে থাকতেন, তিনি কি কি করতেন এই পরিবারটার জন্য, সেইভাবে এটা করা দরকার। আমি আসছি আপনার কাছে। হান্নান মাসুদ, যে প্রশ্নটা আপনার কাছে ছিল যে আপনারা কোনো প্রস্তাব দিয়েছেন কিনা, আপনি যে কথাটা এর আগে বললেন যে আমরা দেখছি বলে শুধু কেমন হয়ে যায় না, যেহেতু আপনাদের দিকে মানুষ তাকিয়ে আপনাদের আহ্বানে সাড়া দিয়ে জনতাও নামলো, এখন যে পরিবারগুলোর সদস্যরা শহীদ হলেন, যারা আহত অবস্থা আছেন, তাদের প্রতি দায়বদ্ধতা থেকে আপনারা কোনো প্রস্তাব দিবেন না বা প্রেশার গ্রুপ হিসেবে কাজ করবেন না, এটাও তো নিশ্চয়ই যৌক্তিক নয়, তাই না? না, আমরা অলরেডি প্রেশার গ্রুপ হিসেবে কাজ করছি। যেমন আপনার এখানে বসে আমি সরকারের সমালোচনা করতেছি, উনি কেন এটা করতে পারে না, গভর্নমেন্ট কেন এটা করতে পারে না, এটাও প্রেশার। প্রয়োজন আমাদেরকে আবার হচ্ছে যদি রাস্তায় যদি প্রেশার গ্রুপ হিসেবে কাজ করতে হয়, আমরা সেটাও করবো। আমরা কিন্তু এখানে বলতেছি না যে আমি আপনাকে বলতে চাচ্ছি সরকারের সাথে আমাদের সম্পর্ক হবে ডান দিকে একটা সম্পর্ক। সেই ডান দিক সম্পর্কটা এমন হবে যে হচ্ছে সরকারের ভালো কাজগুলোর যেমন হচ্ছে পজিটিভলি আমরা দেখব, তেমনই হচ্ছে যে কাজগুলোর ঘাটতি রয়েছে সেগুলো নিয়ে আমরা প্রেশার ক্রিয়েট করবো যে ঘাটতিগুলো পূরণের জন্য। সেই জায়গা থেকে আমি জিজ্ঞেস করছি যে আপনাদের কোনো প্রস্তাব বা দাবি দাওয়া আপনারা তুলেছেন কিনা। আপনি আমাকে এখানে প্রশ্ন করছিলেন এর আগেও যে হচ্ছে সরকারের সাথে তো আপনারা মানুষের মধ্যে, সরকারের মধ্যে আপনারা একটা ব্রিজ হিসেবে কাজ করছেন। না, আমি বলছি দুজন যে প্রতিনিধি রয়েছেন, হাসিব মাহমুদ, আসলে হচ্ছে একটা এই দেশের মানে হচ্ছে এই আন্দোলনটা এই দেশের একদম 18 কোটি মানুষকে স্পর্শ করেছে, এবং রাজপথে 5 কোটি মানুষ সেই 5 তারিখে ছিল, সারা দেশে যেভাবে ছিল। এই যে মানুষকে স্পর্শ করা, তাদের যে একটা আকাঙ্ক্ষা আছে, চাওয়া পাওয়া আছে, আসলে হচ্ছে তারা আমাদের ডাকে সাড়া দিয়ে রাজপথে নেমেছে। দুইজনের পক্ষে তাদের সকলের এটা গভর্নমেন্টের সাথে ব্রিজ তৈরি করাটা খুবই, আমি তো 18 কোটি মানুষের কথা বলছি না, আমি বলছি যারা নিহত হয়েছে 1423 জন আর আহত হয়েছেন 22,000। আমি সর্বসাকল্যে আমি 2,500 মানুষের সেই কথাটাই বলতেছি আপনাকে। দেখেন হচ্ছে এটার জন্য অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে যে উদ্যোগগুলো নেওয়া দরকার ছিল সেগুলোর অনেক ক্ষেত্রে ঘাটতি রয়েছে। তারা মানে হচ্ছে তাদের সাথে যোগাযোগের ব্রিজ হিসেবে এলাকা ভিত্তিক প্রতিনিধি নিয়োগ করে দিতে পারতো, মানে হচ্ছে জেলা ভিত্তিক, যে হচ্ছে এদের সাথে আন্দোলন করেছে, কয়জন নিহত হয়েছে, কয়জন আহত হয়েছে, কয়জন হারাই গেছে, মোটামুটি একটা চলে আসতো। কিন্তু সেভাবেও করা হয়নি। সেন্ট্রালি একটা কমিটি করে দেওয়া হয়েছে, তারা তো আর সারা দেশকে কানেক্ট করা তাদের পক্ষে 10 জন 30 জন 50 জনের পক্ষে পসিবল না স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীনে। ভাই যেটা বলেছেন গণতদন্ত কমিশন বা হচ্ছে গণকমিশন করে দেওয়া, সেটা অবশ্যই জরুরি ছিল। ফরেন্সিকে সহ বুদ্ধিজীবীদেরকে নিয়ে, এরপর হচ্ছে বিচার বিভাগকে নিয়ে, পুলিশের একজন প্রতিনিধি নিয়ে, এরকম ভাবে করতে পারলে সবচেয়ে সুন্দর হতো।
আমি আজকে ভাইয়ের মুখে শুনেছি, এটা আমি আগে জানলে আমি অবশ্যই এটা পৌঁছানোর চেষ্টা করতাম। হয়তো ভাই আরও অনেক জায়গায় বলেছে আমাদের চোখে পড়ে নাই, আমার চোখে পড়ে নাই, বা গভর্নমেন্টেরও চোখে পড়েছে কিনা সেটাও আমার জানা নেই। এই কাজগুলো আসলে হচ্ছে গভর্নমেন্টকে আরও বেশি দায়িত্বশীলতার পরিচয় দিতে হবে আহত নিহতদের। যেহেতু গভর্নমেন্টের কোনো প্রতিনিধি আমাদের সামনে নেই, আপনি ছাত্র প্রতিনিধি হিসেবে আছেন, সেই জায়গা থেকেই আপনাদের কাছে প্রশ্ন যে কেন আপনারা এখনো এই জায়গাটা একটা পরিপূর্ণ সমাধানের কথা আমরা বলবো তা না, মোটামুটি হাফ ডাউন অবস্থাও কেন পৌঁছাতে পারলাম না, বা একটা প্রস্তাব আকারে আপনারা তো বন্যার জন্য ত্রাণ তুলেছেন, আপনারা অনেক কাজ করছেন, কোনো ষড়যন্ত্র হলে সেখানে আপনারা তা প্রতিহত করার জন্য এগিয়ে যাচ্ছেন, কিন্তু মূল যে বেসটা যার উপরে দাঁড়িয়ে বর্তমান সরকার এবং আপনারাও সাধারণ মানুষের আস্থা পেয়েছেন, ভালোবাসা পেয়েছেন, সেই শহীদদের আমরা ভুলে যাব? যারা আহত হয়েছেন তাদের জন্য আমাদের আর কোনো দায় দায়িত্ব থাকবে না? তারা যন্ত্রণায় কাতরাবে, তাদের চিকিৎসা খরচ কিভাবে হবে আমরা কোনো খোঁজ খবর নেব না? তারা কিভাবে পুনর্বাসিত হবে এইগুলো আমরা একটা সাংগঠনিক কাঠামোর মধ্যে নিয়ে আসবো না? এই কথাটা মানে হচ্ছে পুরোপুরি তো সত্য নয়, আংশিক সত্য বলতে আমার কষ্ট হচ্ছে, যেহেতু হচ্ছে আমরা খোঁজখবর তো নেওয়া হচ্ছে এবং তাদের আহতদের যতজন রিস্ক করছে প্রত্যেকের চিকিৎসার একটা ব্যবস্থা করা হচ্ছে সাধ্যমতো। সিএমএইচ সহ সরকারি হসপিটালগুলোকে মান উন্নত করে দেওয়া হচ্ছে, প্রাইভেট হসপিটালগুলোর সাথে কন্ট্যাক্ট করে তাদের ভর্তির ব্যবস্থা করা হচ্ছে। মেডিকেল যতজনই রিস্ক করছে প্রত্যেককেই একটা ব্যবস্থা করে দেওয়া হয়েছে। কথা হচ্ছে তারা আমাদের কাছে রিস্ক, আমরা কিন্তু অনেক রিপোর্ট করেছি যে অনেকে খোঁজ খবর নেওয়া হচ্ছে না। আমি আপনাকে বলছি যারা রিস্ক করেছে, মানে হচ্ছে যে সকল আহত ফ্যামিলিরা রিস্ক করেছে যে আমার আহত আছে, ওর চিকিৎসার প্রয়োজন, তাদের ব্যবস্থা করে দেওয়া হয়েছে। কিন্তু যেটা প্রয়োজন ছিল আহত খুঁজে আমরা রিস্ক করার, সেটা হয়ে ওঠে নাই। আপনি আমার কথাটা বুঝতে পারছেন? একজন তো খোঁজ খবর নেওয়া হচ্ছে না, মানে হচ্ছে আহ্বান করা হচ্ছে আহত কারা আছে, চিকিৎসার কি প্রয়োজন, মেডিকেল টিম আছে, আসুন আপনারা যোগাযোগ করুন। গভর্নমেন্টের পক্ষ থেকে আহতদের চিকিৎসার ব্যবস্থা করা হচ্ছে। যাদের এখনো বলা হচ্ছে যে একটা নেওয়া হচ্ছে, লিস্ট নেওয়া হচ্ছে কাদেরকে বিদেশি চিকিৎসার জন্য নিতে হবে, এটাও আরো তাড়াতাড়ি হওয়া দরকার ছিল। মানে বিদেশি চিকিৎসার উদ্যোগটা আজ থেকে আরো মিনিমাম 1 মাস আগে আমি আপনার এই কথার উপর ভিত্তি করে আমরা একটা রিপোর্ট দেখে আসব। দর্শক, আমরা দেখে আসি এই রিপোর্টটি। আন্দোলন তো এমনি যাওয়া হয়নি, দেশ স্বাধীন করার জন্যই যাওয়া হয়েছিল। যেটা চেয়েছিলাম সেটাই হয়েছে। 24 বছরের যুবক আব্দুস সামাদ 5 আগস্ট রাজধানীর উত্তরায় মাথার পেছনে গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন তিনি। হাসপাতালের ধবধবে সাদা বিছানায় শূন্য দৃষ্টি মেলেই কাটে যার দিনের বেশিরভাগ সময়, চোখে মুখে হতাশার ছাপ। এখনো পর্যন্ত কারো সাহায্য পাই নাই, আর পাবো কিনা জানি না। সহায় সম্বলহীন সামাদের স্ত্রী রিয়ামণি 2.5 বছরের সন্তানের ভবিষ্যৎ নিয়ে ভাবতে গেলেই অন্ধকার ছাড়া যে কিছুই দেখতে পান না। ভাতটা যে কিনাই না খাই, এটাই একবেলা খাইলে আরেক বেলা লাগতেছিল, মানে ওরকম প্রায় 2 মাস হয়ে গেছে, এখনো পর্যন্ত ওরকম চিকিৎসা পাই নাই। যারা যারা আন্দোলনে গেছে তাদের তো সাহায্য করতেই আছে, তো ওরাও কিছু কইরা দেখ যাতে আমার ভবিষ্যৎ, আমার ছেলের ভবিষ্যৎটা একটু ভালো হয়। 18 জুলাই থেকে রাজধানীর বিভিন্ন হাসপাতালে ভর্তি হয় এমন শত শত আহত ছাত্র আর সাধারণ মানুষ। তাদের কেউ কেউ সুস্থ হয়ে বাড়ি ফিরলেও বেশিরভাগেরই প্রয়োজন দীর্ঘমেয়াদী চিকিৎসার। বুলেট ইনজুরি পেশেন্টই আছে, কিছু কিছু, যেরকম এখানে একটা রোগী আছে, ওনার হচ্ছে কোলোস্টমি ব্যাগ পরানো, আইলোস্টমি ব্যাগ, ওনার এটা তো সারতে অনেক সময় লাগবে। সোহরাওয়ার্দী হাসপাতালে ভর্তি ব্রাহ্মণবাড়িয়ার পলিটেকনিকের ছাত্র নাজমুল সাকিবও তাদেরই একজন। পিঠে গুলি লেগে পেট দিয়ে বেরিয়ে যায় বুলেট, অবস্থা ভয়ঙ্কর। খাদ্যনালী এগুলো সব নষ্ট হয়ে গেছিলো, অপারেশন করে অর্ধেক যেগুলো রাখার মতো ওগুলো রাখলো, আর যেগুলো রাখা যাবে না ওগুলো কেটে ফেলে দিছে। দীর্ঘদিন ধরে চিকিৎসা চালিয়ে জীবনের স্বাভাবিক স্রোতে ফিরতে সরকারি সহায়তার অপেক্ষাটুকুই এখন তাদের সম্বল। যারা যারা গুলি গেছে, আহত হয়েছি, সরকারের জন্য আমাদের উপর একটু নজর রাখে। আমাদের 2 লাখ টাকার মতন গেছে অলরেডি। তারপরে ছাত্র ভাইদের আন্ডারে আসছি, সরকার থেকে আমি কোনো কিছু পাই নাই। আন্নার মাসুদ, আপনি রিপোর্টটা দেখছিলেন এবং আমরা যার বক্তব্য পেয়েছি তিনি নিজেও অনিশ্চয়তার মধ্যে, তার পরিবার অনিশ্চয়তার মধ্যে যে তার আসলে ভবিষ্যতে কি আছে, কতটুকু সুস্থতার সঙ্গে বাঁচবে, এবং তার পরিবারের সদস্য বা তার ওয়াইফ বলছেন আহত ব্যক্তির
সরকারের কাছে দৃষ্টি আকর্ষণ করছেন যাতে তার সন্তান সহ বাকি সবাই একটু খানিকটা নিশ্চয়তার মধ্যে দিয়ে যেতে পারেন সেই আবেদন জানিয়েছেন। এই জায়গা থেকে একজন ছাত্র প্রতিনিধি হিসেবে আপনার বক্তব্য কী হবে? অবশ্যই হচ্ছে যারা আহত আছেন, গুরুতর আহত আছেন, তাদের কর্মক্ষমতা হারিয়েছেন এবং হচ্ছে যারা নিহত হয়েছেন, ফ্যামিলির একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি, তাদের পরিবারকে পুনর্বাসনের আওতায় আনতে হবে। পুনর্বাসনের আওতা বলতে হচ্ছে তাদের যে সন্তান আছে, বাবা মা আছে, বৃদ্ধ তো ভাই বোন আছে, তাদের প্রত্যেকের মানে ফ্যামিলি চলতো ওনার ইনকামের উপরে। তো সেটা কি পরিমাণ নির্ধারণ করে রাষ্ট্র তাদের জন্য সেই পরিমাণ একটা ভাতা নির্ধারণ করতে পারে এবং তাদেরকে এই সন্তান যে সন্তানটার ব্যাপারে তার মা বলল যে আহত সন্তানের ব্যাপারে, এখন উনি যদি পিতা আহত আর তার সন্তান ছোট, আহত পিতার সন্তান, তার ব্যাপারে যেটা বলেছে সেখানে হচ্ছে আপনার শুধু এরকম না, আহত নিহত অনেকের যারা অচল হয়ে গেছে, উনি মনে হচ্ছে অচল এবং ওনার ফ্যামিলি যে সন্তানটা আছে সেই সন্তানটার শিক্ষা গ্রহণ, চিকিৎসা সেবা, এরপর হচ্ছে বাকি যে সকল সুযোগ সুবিধা আছে এটা রাষ্ট্র বহন করবে এবং তার চাকরি পর্যন্ত, একটা চাকরি পর্যন্ত অবশ্যই রাষ্ট্রকে বহন করতে হবে। পাশাপাশি ওনার ওয়াইফের জন্য রাষ্ট্র বা হচ্ছে সরকারের পক্ষ থেকে পুনর্বাসন প্রক্রিয়ার মাধ্যমে একটা জবের ব্যবস্থা করে দিতে পারে। এভাবেই মূলত হচ্ছে ওনাদেরকে পুনর্বাসনের আওতায় আনতে হবে। এই ক্ষেত্রে আরেকটা বিষয় বলে রাখি যে হচ্ছে গভর্নমেন্ট এখনো প্রত্যেক আহত বা হচ্ছে নিহতের কাছে হয়তো রিস্ক করতে পারছে না। এই রিস্ক করার প্রক্রিয়া হিসেবে গভর্নমেন্ট হটলাইন চালু করতে পারে, সরাসরি সেই হটলাইনে ফোন দিয়ে তারা তাদের সমস্যাগুলো জানাবে যে হচ্ছে আমি আহত অবস্থায় বাসায় পড়ে আছি, চিকিৎসা হচ্ছে না। কারণ গভর্নমেন্ট অফিসিয়ালসরা এটা নোট করে রাখবে, সেই অনুযায়ী তারা তদন্ত করে দেখবে আসলে ওটা বাস্তব কিনা। অনেকেই আছে হচ্ছে, যেমন হচ্ছে আমি গতকালকে মেডিকেল টিমের ভাইদের সাথে কথা বললো যে 50টা কল আসে, তার মধ্যে যখন হচ্ছে আমরা খোঁজ খবর নিয়ে দেখি সেখানের মধ্যে আমরা 5টা 10টা এরকম সত্য পাই। মানে অনেক বিষয় আছে, যেমন ফোন দেয় গাছ থেকে পড়ে গিয়ে পা ভেঙে রয়েছে, পা ভেঙে গেছে, এখন এটা বলতেছে আন্দোলনের সময় আমার পা ভেঙে গেছে, আমি এখন তাজা 2 দিনে হয়েছে তার চিকিৎসার কাগজপত্র, সে বলতেছে সে 5 তারিখে মানে অনেক বেশি, এটার সংখ্যাটা মানে খুব একটা কম না। তো এই ক্ষেত্রে গভর্নমেন্টকে অবশ্যই হচ্ছে সত্যতা যাচাইয়ের জন্য একটা কমিটি থাকতে হবে, পাশাপাশি হচ্ছে ইনফরমেশন কালেক্টের জন্য একটা কমিটি থাকতে হবে, প্রত্যেকটা সমন্বয় করে একটা মানে হচ্ছে কমিশনের মতো করে এটা কাজ করতে পারে। ব্যারিস্টার ফুয়াদ, আমি ক্ষতিপূরণের বিষয়টা আবারও আসতে চাই, যেহেতু আবারও বলছি যে নিহতের পরিবারকে তো আসলে কোনো কিছু দিয়ে সেই যে ক্ষতিটা হয়ে গেছে কোনো পরিবারের তা তো পূরণ করা যায় না। তারপরে আপনি যেমন একটি হিসাব দিচ্ছিলেন ইরানের কথা বলে, বা আমাদের দেশেও যখন শ্রমিকরা নিহত হন বা আহত হন কোনো দুর্ঘটনায়, বিশেষ করে গার্মেন্টস শ্রমিকদের রানা প্লাজা নিয়ে অনেক ধরনের এই বিষয়ে অনেক কথা হয়েছে। সেই জায়গা থেকে আমরা ধরে নিই বা যে দাবিটা উঠেছিল যে নিহত ব্যক্তিদের 1 কোটি টাকার ক্ষতিপূরণ তো নয়, ক্ষতিপূরণের কিছু অংশ হিসেবে দেওয়া, আহতদের 50 লাখ টাকা করে দেওয়া, এটি যদি দেওয়া হয় তাতে কি সরকারের ফান্ড থেকে খুব বেশি টাকা যাবে? 1423 জন নিহত হয়েছেন, 1 কোটি টাকা করে দিলেও মাত্র 1423 কোটি টাকা। 22,000 আহত হয়েছেন, তাদের মধ্যে গুরুতর আহত যারা রয়েছেন 50 লাখ টাকা করে দিলেও মানে সব মিলিয়ে কয়েক হাজার কোটি টাকা। এটা খুব বেশি কষ্টসাধ্য সরকারের জন্য অ্যারেঞ্জ করা? না, আমার মনে হয় যে টাকার বিষয়টা, আমি যেটা বারবার বলেছি, টাকার বিষয়টা গুরুত্বপূর্ণ না। রাষ্ট্রকে দায়িত্ব নিতে হবে ব্যক্তির এবং পরিবারের, কারণ সে একটা বড় ত্যাগ করেছেন, আত্মদান করেছেন। তার দায়িত্ব নেবার জন্য যা যা করণীয়, সেটা 1 কোটি টাকা হইতে পারে কোনো পরিবারের, 5 কোটি টাকাও হইতে পারে। অনেক সচ্ছল পরিবার আছেন যারা 1 টাকাও নেবেন না। বহু মুক্তিযোদ্ধাকে আমি ব্যক্তিগতভাবে চিনি যারা মুক্তিযোদ্ধা ভাতা নেন না, কারণ তারা মনে করেন আমি দেশের জন্য যুদ্ধ করেছি, এটা আমার দায়িত্ব ছিল, আমি করেছি, অস্ত্র হাত জমা দিয়ে ফেলছে, আর কোনো খোঁজখবর রাষ্ট্রের সাথে নাই। এখন প্রচুর তাকে তো আপনি 1 কোটি টাকা কেন দেবেন? সচ্ছল ফ্যামিলি যদি হয়, তার প্রাইভেট ইউনিভার্সিটি তো অনেক ছেলে মেয়ে শহীদ হয়েছে, আহত হয়েছেন, তো অনেকেই হয়তো টাকা চাইবেন না, নিতে চাইবেন না। আবার অনেকে এমনভাবে আহত হয়েছেন যেটা বাবা মা ফ্যামিলি অলরেডি ট্রিটমেন্ট করে ফেলেছে, তার দরকার নাই। তাই এটা ব্লাঙ্কেট দরকার নাই, এটাকে মানে পশ্চিমের ভাষায় আছে হলে মিন্স টেস্টিং সিস্টেম। আপনি ইন্ডিভিজুয়াল এবং পরিবার বেসিসে এটা করবেন, হিসাবটা করবেন আর কি। এজন্যই হচ্ছে তদন্ত কমিশনটা দরকার, যে তার একটা টোটাল অ্যাসেসমেন্ট এখানে করতে পারবে, এবং সেটা কোন ফর্মে করবেন এইটা ওইটা এখানে স্ট্রাকচার দ্বারা করায় ফেলা সম্ভব। এটা না করলে যেটা হবে, এখন পর্যন্ত এই মেমোরিগুলো অনেক শার্প, সবার মাথায় আছেন,
কিন্তু সময়ের সাথে সাথে হবে কি স্মৃতিগুলো আস্তে আস্তে ইলিউডেড হয়ে যাবে, হারিয়ে যাবে, এবং এর সাথে ঘোজামিল তৈরি হবে। মুক্তিযুদ্ধ ব্যবসা যেভাবে হয়েছে, মুক্তিযুদ্ধ চেতনা ব্যবসার যেটা আমরা দেখেছি গত 16 বছরে, এই ব্যবসাটা এখানে ঢুকে যাবে এবং আমলারা এটাকে সিস্টেম করে করে এটা স্লো করে ফেলছে। যে কারণে দেখেন আমরা বহুবার ডিমান্ড করেছি যে বাংলাদেশের মুক্তিযুদ্ধে আহত নিহতদের ব্যাপারে একটা কমিটি করেন। সিম্পল জিনিস, আপনি প্রত্যেকটা ডিসিকে টিএনওকে 1 মাস সময় বেঁধে দেবেন, সে প্রত্যেকটা ইউনিয়নে তার প্রতিনিধি পাঠায়, গ্রামে গেলেই আপনি জানবেন এই গ্রামে মুক্তিযুদ্ধ করেছে কে, কে যুদ্ধ করেছে, কে যুদ্ধ করে না। এটা খুবই সহজ একটা ব্যাপার। আপনি বাজার থেকে খবর নিতে পারবেন, অনেক মুরব্বীরা এখনও বেঁচে আছেন, মুক্তিযোদ্ধারা বেঁচে আছেন। এই প্রসেসটা ফলো করে আপনি কিন্তু 3 মাসের ভিতরে ডেটা কালেক্ট করে ফেলতে পারেন যে আসলে বাংলাদেশে 71 সালে কয়জন যুদ্ধ করেছে, কয়জন শহীদ হয়েছে, কয়জন যুদ্ধের পক্ষে যুদ্ধ করে মারা গেছে অথবা যুদ্ধের বিপক্ষে যুদ্ধ করে মারা গেছে। দুই পক্ষেই তো মানুষ মারা গেছে। কে বাঙালি ছিল, কে বিহারি ছিল, বিহারিদের উপর গণহত্যা হয়েছে কিনা, কাউন্টারে বাঙালিদের উপর গণহত্যা হয়েছে কিনা। মুক্তিযোদ্ধারা প্রচুর ডাকাতি করেছে, আমার বাবার কাছ থেকে আমি গল্প শুনেছি। আর্মস ট্রেনিং নিয়েছে, আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ টাইপের পোলাপান ছিল, অস্ত্র ট্রেনিং নিয়ে এলাকা ডাকাতি করতো, যুদ্ধ করতো, সন্ধানের সব কিছুর মধ্যে থাকে। তাহলে আপনাকে এই অ্যাসেসমেন্টটা তো করতে হবে। তা আমরা চাচ্ছিলাম একই ফর্মে এই কাজটা হোক। এরপরে আমরা চাচ্ছি, যেটা মাসুদ বলেছে, খুব কারেক্টলি বলেছে, যে ইমিডিয়েটলি 10-20টা ফোন নাম্বার দিয়ে একটা হটলাইন সেন্টার করা দরকার, সারা দেশ থেকে যেন মানুষ ফোন দিতে পারে। থার্ড আর একটা জিনিস চাচ্ছি, একটা মিনার হোক, একটা শহীদের মিনার হোক, যে এই যে 1400 মানুষ শহীদ হইল, আমরা বিভিন্ন দেশে দেখেছি যে মুক্তিযুদ্ধ ব্যবসা যেন না হয়, তাই শহীদদের তালিকাসহ মিনার হইতে হবে, যেটা ওখানে মাইল ফলকে লেখা থাকবে, একদম পাথরে খোদাই করা থাকবে। আপনারা জানেন যে 9/11 যে টুইন টাওয়ার ছিল, সেই টুইন টাওয়ারের মেমোরিয়ালে কিন্তু 2900 সামথিং মানুষ যে মারা গেছেন সবার নাম খোদাই করা আছে। ভিয়েতনাম ওয়ার মেমোরিয়াল আছে যুদ্ধের, প্রায় 60,000 সোলজার মারা গেছেন, প্রত্যেকের নাম খোদাই করা আছে। আমি একটু ভুয়া মুক্তিযুদ্ধের কথা প্রসঙ্গ যখন এলো, সেই জায়গা থেকে একটু প্রশ্ন করতে চাই। ভুয়া মুক্তিযোদ্ধা 1 লাখ বা তারও বেশি আছে, ধরে নেওয়া হয় যে 90,000 প্রকৃত মুক্তিযোদ্ধা বা 1 লাখ, এখন 2,31,000 মুক্তিযোদ্ধা, সার্টিফিকেটধারী মুক্তিযোদ্ধা। আমি ধরে নিলাম যে কম করে ধরলাম 1 লাখ ভুয়া মুক্তিযোদ্ধা। এই 1 লাখ ভুয়া মুক্তিযোদ্ধা 20,000 টাকা করে পাচ্ছে, সবাই পাচ্ছে, তার মধ্যে যদি ভুয়া মুক্তিযোদ্ধা 1 লাখ থাকে তারাও তো পাচ্ছে। এই 1 লাখ ইন্টু 20,000, 200 কোটি টাকা প্রতি মাসে যাচ্ছে। এদেরকে চিহ্নিত করে কি এই টাকাটা 2024 যারা শহীদ বা আহত পরিবার তাদেরকে দিলেও তো অনেক কাজে আসে, অনেকখানি এগিয়ে যাওয়া সম্ভব হয় না? রাষ্ট্রের যে পরিমাণ পুনর্বাসনের খরচ প্রয়োজন, এটা আসলে খুব সামান্য টাকা, যে কোনো ফর্মে আপনি বলেন না কেন। দুইটাকে আমি সেপারেট ইস্যু হিসেবে দেখি আর কি। প্রথম কথা হচ্ছে মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ের ভাতাটা ওই মন্ত্রণালয় থেকে ডিসাইড করা হয়, ওটা প্রসেস করা হয়। মন্ত্রণালয় হিসাব করে দেখুক যে কারা সহি মুক্তিযোদ্ধা, কারা জাল মুক্তিযোদ্ধা, এটা আইডেন্টিফাই করে তাদেরকে বাদ দেওয়া দরকার, প্রসেস ডেভেলপ করা দরকার। এই প্রসেসের ভিতরে আবার পলিটিক্স আছে। মুক্তিযুদ্ধ সংসদ নামক একটা জায়গা আছে, বিভিন্ন এলাকাতে কিন্তু এরা আওয়ামী লীগের দালাল কিছু ব্যবসায়ী তৈরি করেছে, তারা মুক্তিযোদ্ধা বানায় অথবা ছাঁটাই করে। জেনুইন মুক্তিযোদ্ধাদেরকে তারা ইন্টারভিউ করার নামে আপনার হেনস্থা করে। তো প্রসেস ডেভেলপ করে এইটা ভেরিফাই করে স্ক্রুটনি করা দরকার এবং এটা নিট জায়গাতে নিয়ে আসা দরকার। একই প্রশ্ন আব্দুর রহমান মাসুদ আপনার কাছেও। আমি যে প্রসঙ্গটা তুললাম, আপনার কি মনে হয় যে এরকম কিছু সামনে নিয়ে এগোনো যায়? 200 কোটি টাকা প্রতি মাসে যদি 1 লাখ ভুয়া মুক্তিযোদ্ধা ধরি তাদের পরিবারের কাছে যাচ্ছে। দেখেন, আমি বিষয়টাকে আলাদাভাবেই দেখতে চাই। ভুয়া মুক্তিযোদ্ধা যারা আছে, আমি তো মনে করেছি তারা ভুয়া মুক্তিযুদ্ধ হয়েও এতদিন রাষ্ট্রীয় যে সুবিধাগুলো নিয়েছে সেগুলোও তাদের কাছ থেকে ফেরত নেওয়া উচিত এবং তাদেরকে আইনের আওতায় আনা উচিত। তারা কেন রাষ্ট্রের সাথে, জাতির সাথে প্রতারণা করেছে, সেটা তদন্ত সাপেক্ষে মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ের মাধ্যমে বা রাষ্ট্রীয়ভাবে যদি তদন্ত কমিশন গঠন করে সেটার মাধ্যমে সেটা সমাধান হবে। আর যে 200 কোটি টাকার হিসাব দিয়েছেন, আসলে 200 কোটি টাকা রাষ্ট্রের জন্য খুবই সামান্য টাকা। যদি আমরা দেখি যে হচ্ছে মানে 150 কোটি টাকা দিয়ে 150 লাখ মার্কিন ডলার দিয়ে একটা বাড়ি কিনে একজন সাবেক মন্ত্রী কিনতে পারে, তার এরকম বাড়ি আছে 360টা ওই ব্রিটেনেই জাস্ট, তাহলে সেই জায়গায় 200 কোটি টাকা কিছুই না। তো আমি বলতেছি হচ্ছে তাদের জন্য আলাদা ফান্ড হইতে হবে। জুলাই আমার কেন হচ্ছে মানে এই বিষয়টা আমাকে বলতে হবে যে ভুয়া মুক্তিযোদ্ধাদের ভাতা কেটে এনে এখানে দিতে হবে। এটা কিন্তু সময় সাপেক্ষ ব্যাপার। আপনার ভুয়া মুক্তিযোদ্ধা চিহ্নিত করে
তাদের থেকে এখান থেকে বাদ দেয়া এটা একটা সময় সাপেক্ষ ব্যাপার। কিন্তু সরকার চাইলে এখনই এরকম 200 না 2000 কোটি টাকা প্রতি মাসে বরাদ্দ করে সরকার চাইলে এখন আহত নিহতদের জন্য ব্যবস্থা করে নিতে পারে। তাদের জন্য আলাদা ফাউন্ডেশন রয়েছে, সেই ফাউন্ডেশনের মাধ্যমে যে হচ্ছে এখন থেকে মুক্তিযোদ্ধা মন্ত্রণালয় যেমন হচ্ছে জুলাই ফাউন্ডেশন একটা মন্ত্রণালয় বা হচ্ছে একটা অধিদপ্তর মর্যাদা নিয়ে সেইভাবে কাজ করতে পারে, কারণ রাষ্ট্রীয়ভাবে সেটা দিতে পারে। এতে আমি মনে করি না যে হচ্ছে ওটার সাথে কানেক্ট করার প্রয়োজন আছে। একটা প্রশ্ন আপনার কাছে আমি করতে চাই শেষ পর্যায়ে, সেটা হচ্ছে যে ত্রাণের টাকা নিয়ে অনেক কিছু হয়ে যাচ্ছে, অনেক বেশি সমালোচিত হচ্ছে বিষয়টি, যে 9.5 কোটি টাকার মতন ব্যাংকে রয়েছে, আপনারা বলছেন, দাবি করছেন যে ব্যাংকে রয়েছে, ব্যাংকে কেন এখনো পর্যন্ত রয়ে গেছে বন্যাতের জন্য যে টাকা তোলা হয়েছিল? দেখেন হচ্ছে একই প্রশ্ন হচ্ছে আমার, প্রত্যেকটা টাকা কি মানে হচ্ছে যে টাকাগুলো আসছে এটা কি একসাথেই খরচ করে ফেলা উচিত ছিল? যতটুকু প্রয়োজন ছিল, মানে যে পরিমাণ ত্রাণ এসেছে, মানে বস্তুগত ত্রাণ যতগুলো এসেছে সেটাই দিয়ে শেষ করা যায়নি। বন্যা শেষ হয়েছে এক পর্যায়ে নেই, এখনো পুনর্বাসনের জন্য তাদের টাকার প্রয়োজন। কথা এখানে আসতেছি, এই টাকাগুলো যখন হচ্ছে রয়ে গেছে এগুলো হচ্ছে পুনর্বাসনের জন্য রাখা হয়েছে। পুনর্বাসন একটা প্রক্রিয়া, সেই প্রক্রিয়া হচ্ছে আপনার যখন হচ্ছে যে ভুয়া মুক্তিযোদ্ধা বললে ভুয়া ক্ষতিগ্রস্ত এসে দাঁড়ায়, এটাকে হচ্ছে অ্যাসেসমেন্ট করে যখন হচ্ছে আপনার একটা তালিকা আসবে যে হচ্ছে এই অঞ্চলে এই জায়গায় পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে, তখন এই টাকাগুলো খরচের কথা আসতো। যখন প্রচুর সমালোচনায় যাচ্ছে এই টাকা কেন ব্যাংকে রাখা হয়েছে, এটা কেন খরচ করা হয়নি, ঠিক একইভাবে হচ্ছে বিভিন্ন জায়গায় যেমন হচ্ছে আসুন্না ফাউন্ডেশন বলেন বা এগুলো অনেকেই আছে, কেউ তো পুনর্বাসনের কাজ শুরু করে নাই। কারোর সাথে আমরা কম্পারিজনটা নিয়ে আসবো কেন? একই সাথে রাষ্ট্র পুনর্বাসনের কাজ এখনো শুরু করে নাই, কারণ অ্যাসেসমেন্ট করতেছে পুনর্বাসনের জন্য, যে অ্যাসেসমেন্টটা দরকার অন্তত 15-20 দিন অ্যাসেসমেন্ট লাগে। টাকাটা আসবে কি সরকারি পুনর্বাসন কেন্দ্রে দিবেন নাকি নিজেরা খরচ করবেন? না, যেহেতু হচ্ছে এটা নিয়ে আর কোশ্চেন তুলতে চাচ্ছে না, মানে কোশ্চেন নিতে চাচ্ছে না, এটা নিয়ে অডিট করা হয়েছে, গত শুক্রবার অডিট হয়েছে, অডিটের রিপোর্ট আসলে ফুল টাকাটা হচ্ছে গভর্নমেন্টের, মানে হচ্ছে কোষাগারে। মানুষের সন্দেহ তো আপনাদের অনেকের বক্তব্যের মধ্যে দিয়ে আসছে যে কেউ কেউ বলছেন যে এটা স্বেচ্ছাসেবকদের, কিছু টাকা স্বেচ্ছাসেবকদের খাওয়া দাওয়ার পেছনে খরচ হয়েছে। আমরাও তো ছাত্র জীবনে অনেক ধরনের চ্যারিটি কাজ করেছি, ত্রাণ তুলেছি বন্যাতের জন্য, যেমন আমি নিজে বলতে পারি যে কত অসংখ্যবার করেছি আমার ঠিক খেয়াল পড়ে না। তো সেই জায়গা থেকে তো আমরা কখনো স্বেচ্ছাসেবক হিসেবে কখনো সেইখান থেকে একটা টাকা খরচ করিনি। দেখেন হচ্ছে আপনাকে আমি এই বিষয়টা, আপনারা যে পরিমাণ ত্রাণের কাজ করেছেন, এইবার ত্রাণের বিষয়টা সম্পূর্ণ আলাদা হয়েছে। আপনার যখন সকাল 7টা থেকে শুরু করে ভোর 6টা পর্যন্ত টানা অনেকে আছে 2-3 ঘন্টা ঘুমিয়ে এক জায়গায় থেকে টিএসসিতে ঘুমিয়ে, তাদেরকে তো আপনি হচ্ছে বাসায় খেতে যেতে বলতে পারেন না, বা হচ্ছে খাওয়ার জায়গায় ব্যবস্থাও করতে হবে। তো সেটা করতে হয়েছে। এটা হচ্ছে কি পরিমাণ হয়েছে ডিরেক্ট স্লিপ সহ রেখে মানে হচ্ছে খরচ, এটা প্রতিদিন আপলোড দেওয়া হয়েছে। এটা নিয়েও বলা হয়েছে যে হচ্ছে এই যেন 60 টাকা করে 70 টাকা করে তেহারি কই পাওয়া যায়, এটা নিয়ে মানে যারা সমালোচনা করার তারা সমালোচনা করছে, বাট এইভাবে করতে হয়। যখন আপনার কোনো মন্তব্য এই বিষয়ে 30 সেকেন্ডের মধ্যে, একবার 30 সেকেন্ডের মধ্যে কোনো মন্তব্য? না, প্রথমত হচ্ছে যে ছাত্র সমাজকে আমরা সবসময় যেহেতু ভালোবাসি বেশি, আমরা চাই তারা সমালোচনার বাইরে থাকুক, কারণ তাদের একটা লম্বা রাজনৈতিক জায়গা আছে ভবিষ্যতে কন্ট্রিবিউট করবার। তো এই জন্য আমি গোড়া থেকে ফিল করেছি যে ছাত্র সমাজের পক্ষ থেকে আমি আশা করেছিলাম তারা হয়তো ত্রাণ দেবার জন্য উদ্বুদ্ধ করবে, সহযোগিতা করতে বলবে, কিন্তু সরাসরি হয়তো টাকা ডিল করার ব্যাপারটা আমি ব্যক্তিগতভাবে হইলে পছন্দ করতাম না আর কি। কিন্তু এখন যেটা করে ফেলেছে আমরা মনে করি যে তাড়াতাড়ি সম্ভব একটা স্বচ্ছতা জবাবদিহিতার মধ্য দিয়ে টাকাটা একটা কোষাগারে জমা দিয়ে তারা ক্লিন হয়ে যাওয়া দরকার। যেহেতু বিতর্কটাও অনেকদিন ধরে উঠেছে এবং এই মুহূর্তে বন্যাক্রান্ত যারা ছিলেন তাদেরও পুনর্বাসনটা খুব জরুরি, এখন তাদের প্রয়োজন ফুরিয়ে গেলে তো আর এই টাকা দিয়েও বা কি হবে, সেই প্রশ্ন থাকতেই পারে। অনেক ধন্যবাদ হান্নান মাসুদ, ধন্যবাদ ব্যারিস্টার ফুয়াদ। দর্শক, শেষ করছি এই পর্যন্ত। নিশ্চয়ই আলোচনা আরও অনেক কিছু ছিল, সামনের দিনগুলোতে নিশ্চয়ই আমরা সেটি করার সুযোগ পাবো। ভালো থাকুন সবাই, শুভরাত্রি।